হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল গুগল শিট নিয়ে আপনাদের কিছু টিউটোরিয়াল এবং কিছু গাইডলাইনের ব্যাপারে। অতিরিক্ত ব্যস্ততার কারণে এতদিন সময় সুযোগ না হলেও আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুগল শিটের কমপ্লিট একটা গাইডলাইন, যার মাধ্যমে গুগল শিটের বেসিক থেকে শুরু করে সব ধরনের কাজগুলোই আপনি কমপ্লিট করতে পারবেন। সম্পূর্ণ গাইডলাইনটি আমরা এই প্লেলিস্টের মাধ্যমে ধাপে ধাপে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাদেরকে আপডেট জানাবো। আজকে আমরা জানবো একটি গুগল শিট কিভাবে ক্রিয়েট করতে হয়, গুগল শিটের ইন্টারফেস, গুগল শিটের মধ্যে আমরা কিভাবে শিট ক্রিয়েট করতে পারি, সেখানে আমরা কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি, ডাটা এডিটিং করতে পারি, ডাটা ফরম্যাটিং করতে পারি, এগুলো সহ বিস্তারিত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা জানি গুগল শিট হচ্ছে গুগলেরই একটা সার্ভিস। সুতরাং গুগল শিটে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের জিমেল লগইন থাকতে হবে। জিমেল লগইন থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে গুগল অ্যাপসে ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো গুগলের অনেকগুলো প্রোডাক্ট এখানে শো করছে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসি, তাহলে এখানে দেখতে পাই শিটস নামে একটি তাদের অপশন আছে। সো এখানে আমি ক্লিক করে সরাসরি আমাদের গুগল শিটে চলে যাব। গুগল শিটে আসার পরে আমরা যদি উপরের এই ইন্টারফেসটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাই সর্বপ্রথম নতুন স্প্রেডশিট অর্থাৎ নতুন কোনো শিট বা গুগল শিট ক্রিয়েট করার জন্য আমাদেরকে একটা অপশন দেখাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা দেখতে পাই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট মানে হচ্ছে সম্পূর্ণ নতুন আপনি একটা স্প্রেডশিট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি আরো বেশ কিছু টেমপ্লেট দেখাচ্ছে। টেমপ্লেট মানে হচ্ছে এখানে রেডিমেড কিছু জিনিস করা আছে, আপনি সরাসরি সেখান থেকে শুধুমাত্র ডাটাটা এডিট করে নিজের কাজে লাগাতে পারবেন। সো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে জেনে নিব। এরপরে যদি আমি আরেকটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার ক্রিয়েট করা আগের যত ধরনের ফাইল আছে সবগুলো ফাইল তারা এখানে দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় যে কোনো শিট এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারি। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে। এই হচ্ছে আমাদের গুগল শিটের মূল ইন্টারফেস। এই পর্যায়ে আমরা আমাদের গুগল শিটের ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হয়ে নিই। সর্বপ্রথম সবার উপরে যে অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিনেমের একটা অপশন, অর্থাৎ আমি আমাদের ফাইলের একটা নাম দিতে পারি। ধরেন আমি ফাইলের নাম দিলাম টেস্ট ফাইল। এটা হচ্ছে আমার ফাইলের নাম। এখানে দেখতে পাচ্ছি ফাইলটা অলরেডি কিন্তু আমার সেভিং দেখাচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমার এই ফাইলটা বা এই ডকুমেন্টটা সেভ হচ্ছে। এরপরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় মেনু বার। এরপরে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলোকে বলা যায় অপশন বার অথবা টুল বার বলতে পারে। এর নিচে আরো দুটো অপশন রয়েছে, যেমন এটাকে বলা হয় নেম বক্স, এবং এই পাশে আমরা যদি দেখি এখানে আরো একটা অপশন রয়েছে যেটাকে বলা হয় ফর্মুলা বার। এছাড়াও আমরা যদি দেখি এই যে ছোট 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 অনেকগুলা ঘর সম্বলিত বিশাল একটা অংশ, এই অংশটির মধ্যে ছোট ক্ষুদ্রতম যে ঘরগুলো আমরা দেখতে পাই এটাকে বলা হয় মূলত একটি সেল। আর এইভাবে লম্বালম্বি ভাবে যে অংশটি দেখতে পাই এটাকে বলা হয় মূলত একটি কলাম, এবং এইভাবে 1 2 3 করে যে অংশগুলো আমরা দেখতে পাই এগুলোকে বলা হয় মূলত একটি রো। আর এই যে অনেকগুলো রো কলাম সেল মিলে বিশাল একটা অংশ তৈরি হয়েছে, এই পুরো অংশটিকে বলা হয় মূলত একটি শিট। এই শিটটা আসলে অনেক বড়। আমরা যদি এদিকে স্ক্রল করে যাই, পাশে জেড পর্যন্ত দেখাচ্ছে, আরো অনেক যেতে পারে। আর যদি আমি নিচের দিকেও আসি, এদিকে আস্তে আস্তে দেখা যায় এখানে টোটাল 1000-এর মতো রো রয়েছে। আমরা যদি চাই এখানে আরো 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 ইচ্ছা মতো এখানে রো আমরা অ্যাড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা যদি বলি যে এটা আসলে অনেকটা আনলিমিটেডের মতোই একটা বিশাল শিট, সেটা কিন্তু ভুল হবে না। এরপর আসি, এটাকে পুরোটাকে বলা হচ্ছে একটা শিট। আর এইভাবে আমরা চাইলে একাধিক পরিমাণে শিট আমরা এখানে নিতে পারবো। যেমন আমার এই শিটটা রয়েছে এখন শিট 1, আমি যদি এখানে আরেকটা শিট নিই তাহলে হবে সেটা শিট 2, আরেকটা শিট যদি নিই তাহলে হবে সেটা শিট 3। এভাবে শিট 1, শিট 2, শিট 3, আরো একটা যদি নিই শিট 4, এভাবে ইচ্ছা মতো আমরা শিট এখানে অ্যাড করতে পারি। এই যে শীটগুলো আমরা অ্যাড করলাম, এই শীটগুলোকে কিন্তু আমরা আবার আরেকটু কাস্টমাইজ করতে পারি। কিভাবে? আমি যদি এখানে একটা রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাচ্ছে রিনেমের একটা অপশন আছে,
কালারের একটা অপশন আছে। আমি চাইলে এখান থেকে রিনেম দিতে পারি। আমি এটার নাম দিলাম ডাটা। এরপরে এখানে আরেকটা নাম দিলাম, ধরেন এখানে দিলাম ইনফো। এরপরে ধরেন এখানে আমি আরেকটা শীটের নাম দিলাম স্যালারি। এইভাবে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো এগুলোর নাম দিতে পারি এবং চাইলে এখান থেকে পছন্দ মতো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে তাহলে দেখেন আমার তিনটা শীটে তিন ধরনের কালার এখানে শো করছে এবং যখন যেই শীটে যাব সেই শীটের সেটআপটা সেই শীটের মতো করেই থাকবে। সো এই হচ্ছে মূলত আমার গুগল শীটের একটা ইন্টারফেস। এখন দেখে আসি এই যে ফাইলটা আমাদের সেভ হলো এটা আসলে কোথায় সেভ হলো। সো সেই বিস্তারিত জানার জন্য আমরা প্রথমে এখানে কিছু একটা লিখি। ধরেন আমি এখানে লিখলাম এসএল, সাথে সাথে দেখেন এখানে আমাকে সেভিং দেখাচ্ছে এবং দেখাচ্ছে সেভ টু ড্রাইভ। এখানে ড্রাইভ মানে হচ্ছে গুগল ড্রাইভ। আমি যদি সরাসরি গুগল ড্রাইভে চলে যাই, এই যেখান থেকে আমি গুগল ড্রাইভে চলে আসলাম, সাথে সাথে আমি দেখতে পাবো এই জায়গায় গুগল ড্রাইভে সরাসরি আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ফাইলটাকে আমি চাইলে অন্য যে কোনো ফোল্ডারে ট্রান্সফার করতে পারি। ধরেন আমি এখানের মধ্যে একটা ফোল্ডারের নাম দিলাম, যেটার নাম দিলাম গুগল শিট, ক্রিয়েট দিলাম এবং আমি চাইলে এই ফাইলটাকে সরাসরি এইভাবে টেনে ধরে গুগল শিটের উপরে ড্র্যাগ করলাম, সাথে সাথে আমার ফাইলটা কিন্তু গুগল শিটে চলে গেল। এখন আমি যত কিছুই আপডেট করি না কেন ফাইলটাতে সবকিছু এখানেই সেভ হচ্ছে। এখানে আমি ডাবল ক্লিক করলাম, সাথে সাথে আমরা আমাদের নির্দিষ্ট ফাইলে চলে আসতে পারি। সো এই হচ্ছে আমাদের গুগল শিট। গুগল শিটের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন গুগল শিটে কাজ করবেন আপনাকে কিন্তু কোনো ডাটাকে আলাদাভাবে সেভ করতে হবে না। আপনি যাই কিছু লিখেন না কেন, যত ধরনের কাজই করেন না কেন, সেটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে এবং সেটা আপনার গুগল ড্রাইভে সেভ হবে। সো কাজ করার মাঝখানে যদি আপনাদের কখনো ইলেকট্রিসিটি চলে যায়, কম্পিউটার হ্যাং করে বা ল্যাপটপ অফ হয়ে যায় বা কম্পিউটার অফ হয়ে যায়, যাই কিছু হোক না কেন আপনার কিন্তু 1 মিনিটেরও কাজ বিনষ্ট হবে না। তবে আপনি কাজ করার সময় অবশ্যই আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে ইন্টারনেটের কানেকশন ঠিক থাকতে হবে, তাহলে সাথে সাথে সেটা গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। এবার আমরা এই শীটটাতেই কিছু ডাটা ইনপুট করব। সো আমরা এখানের মধ্যে সর্বপ্রথম একটা ডাটা এন্ট্রির জন্য সর্বপ্রথম আমি এখানে একটা স্কুলের নাম লিখি। স্কুলটার নাম হচ্ছে এবিসি হাই স্কুল। আমি একটা স্কুলের নাম দিয়ে দিলাম, পাশে দিয়ে দিতে পারি এখানে চট্টগ্রাম। লিখে দিলাম একটা স্কুলের নাম। সো এরপর আমি এখানে লিখতে পারি স্টুডেন্ট ইনফো। এরপর যে আমি এখানে বেশ কিছু স্টুডেন্টের ইনফরমেশন আমরা মূলত এখানে রাখবো, সেজন্য আমি এখানে টাইপ করছি এসএল, মানে সিরিয়াল নাম্বার রাখবো। এখানে আমরা ফুল নেম লিখতে পারি, ফুল নেম না, আমি জাস্ট শুধু নেম দিচ্ছি এখানে। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে কে দেওয়া যায়, ধরেন আমরা দিচ্ছি ফোন নাম্বার। তারপর এখানে দিব ডেট অফ বার্থ। তারপর এখানে দিতে পারি অ্যাড্রেস। এইভাবে আমরা সামান্য কিছু ইনফরমেশন এখানে রাখলাম। এবার আমরা এখানে আরো কিছু ডাটা ইনপুট করি, যেমন আমি এখানে দিতে পারি 0 1 2 3 4 5 6। এভাবে আমরা ইচ্ছা মতো নাম্বারগুলো লিখতে পারি। তবে এক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে যে কোনো দুইটা নাম্বার আপনি টাইপ করে এরপর আপনি জাস্ট শুধু এখানে টেনে দিলে আপনার সবগুলোর সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি হয়ে যাবে। কিংবা আমরা যদি শুধুমাত্র এককে ধরি তাও আমি টেনে দিলে পুরো জিনিসটাই হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যদি আমি একটা ধরে টান দিই তাহলে দেখেন একই নাম্বার বারবার রিপিট করে। এই ক্ষেত্রে আমাকে কন্ট্রোল চেপে ধরে তারপর টান দিতে হবে, তাহলে আমার এক থেকে এইভাবে সিরিয়াল আকারে যাবে। ওকে, আমরা এখন এখানে কিছু নাম লিখি, যেমন এখানে আমি কিছু নাম দিচ্ছি আকিব, নাকিব, সাকিব এবং দিচ্ছি রাকিব। এরপর ধরেন আমি তাদের একটা ফোন নাম্বার দিচ্ছি 014 কিছু একটা এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
এখন আমি তাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে পারি, ধরেন দিয়ে দিলাম 2। এবার আমি তাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ধরেন আমি তাদের অ্যাড্রেস গুলো সবগুলো চট্টগ্রাম দিয়ে দিব। এবার আসি, এই ডাটাটা তো আমি এন্ট্রি করলাম, এখন আসি এটাকে আমি ফরম্যাটিং করব কিভাবে। সো একটা ডাটাকে ফরম্যাটিং করতে গেলে সর্বপ্রথম আমার ডাটাটাকে সিলেকশন করতে হবে। যেমন আমি এখানের মধ্যে এবিসি হাই স্কুল চট্টগ্রাম এটাকে আমি ফরম্যাটিং করব। সো ফরম্যাটিং এর জন্য আমি চাইলে সর্বপ্রথম এখান থেকে ফন্টের নামটা পরিবর্তন করে দিতে পারি, আমি চাইলে এখানে ফন্টের সাইজ বড় করে দিতে পারি, চাইলে এখান থেকে লেখাটাকে আমি বোল্ড করে দিতে পারি, চাইলে আমি এখান থেকে ফন্টের কালারটা সহ পরিবর্তন করে দিতে পারি। এরপর আমার যেহেতু ডাটাটা রয়েছে ই পর্যন্ত, আমার লেখাটা যেন এখানে না থেকে পুরো অংশটার মাঝখানে লেখাটা থাকে, সেজন্য আমি পুরো অংশটাকেই সিলেক্ট করে এই পাশে দেখেন মার্জ সেলে আমরা একটা অপশন আছে সেটা অন করে দিচ্ছি। এবার আসি মার্জ সেল আসলে জিনিসটা কি। মার্জ সেল হচ্ছে মূলত একাধিক সেলকে একটা সেলে রূপান্তরিত করা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সেল আছে, এই সবগুলো সেলকে আমি চাইলে মার্জ সেল করে নিতে পারি। তাহলে দেখেন সবগুলো সেল মিলে আমার এখন হয়ে গেল মাত্র একটা সেল। আবার যদি এটাকে আমি একাধিক সেলে যদি ভাগ করতে চাই বা আগের মতো যদি করে ফেলতে চাই, তখন আমি এখান থেকে সরাসরি মার্জ সেল অপশনটা তুলে দিব, সাথে সাথে সে তার আগের অবস্থানে ফিরে যাবে। সো আমরা এখানে একটা মার্জ সেলের কাজ করলাম, এবার আমরা ঠিক এখানেও মার্জ সেল করে নিতে হবে। মার্জ সেল করে নিলাম, এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে আমাদের। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। জুমটা কিভাবে করব, আমরা হচ্ছে জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের স্ক্রল হুইলটা উপরের দিকে ঘোরাতে হবে, তাহলে দেখেন আমার পুরো ইন্টারফেসটাই কিন্তু জুম হয়। এখানে আমরা আমাদের স্কুলের নামটাকে অবশ্যই মাঝখানে আনার চেষ্টা করব, যেটাকে বলা হয় সেন্টার অ্যালাইনমেন্ট। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগের চেয়ে ইনফরমেশন বা আগের চেয়ে অপশনগুলো আমাদের কমে গিয়েছে। আসলে অপশন কমে নাই, আমরা সেটাকে এই যে মোর অপশন আছে সেখানে দেখতে পাই। এখান থেকে আমরা চলে আসতে পারি সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে আমরা দিয়ে দিব এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট, তাহলে সেটা এই পাশে চলে আসলো। এবার আমরা এখান থেকে চাইলে এই যে আমাদের কাছে কলাম আছে, এই কলামটার আমরা চাইলে সাইজটাকে পরিবর্তন করতে পারি। আমরা যদি দুইটা কলামের মাঝখানে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারি কলাম পরিবর্তনের একটা অপশন রয়েছে, কলামটাকে পরিবর্তন করে দিলাম। সো এইভাবে আমরা চাইলে যে কোনো কলামের সাইজ নিজেদের ইচ্ছা মতো বাড়াতে কিংবা নিজেদের ইচ্ছা মতো কমাতে পারি। কিংবা আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে যতটুকু প্রয়োজন বা যতটুকুতে আমার ইনফরমেশন রয়েছে সাইজটা অটোমেটিক্যালি ততটুকু করে দিবে। বাট আমি আসলে ততটুকু চাচ্ছি না, আমি আর একটু বড় করে রাখতে চাচ্ছি, সেজন্য আমি সাইজটাকে একটু করে বড় করে দিচ্ছি। এখন আমি এটার হেডিংগুলো একটু পরিবর্তন করে দিব। হেডিং পরিবর্তন করার জন্য আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে দিলাম, ফিল কালারটা পরিবর্তন করে দিলাম সেলগুলোর। এবার আমি এখান থেকে টেক্সটের কালারটাও একটু পরিবর্তন করে দিব। সো এটা হচ্ছে আমাদের টেক্সট কালার, আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। এবং আমরা চাইলে এই জায়গাটাতে একটা বর্ডার দিতে পারি। সো আমাদের এখানে বর্ডার আছে, বর্ডারের মধ্যে আবার আমাদের বর্ডার কালার আছে আলাদাভাবে। সো আমি বর্ডার কালারটা এখান থেকে ব্ল্যাকই রেখে দিলাম, এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিলাম। পাশাপাশি এই যে টেক্সট যেগুলো আছে এগুলোর আমি অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে দিতে পারি। যেমন এই জিনিসটা পুরোটাকে আমি সেন্টার অ্যালাইন দিতে পারি। তাহলে আমি আসবো কোথায়, মোর অপশন, এখান থেকে অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন। এই পর্যায়ে আমাদের সবগুলো জিনিস আশা করি যা যা আছে সবগুলো সঠিকভাবেই দেওয়া আছে। এবার আমরা এই জায়গাটাতে যে এবার আমরা হেডিং এর এখানে একটু বর্ডার দেওয়ার ট্রাই করি। বর্ডারটা আমরা দিব, তবে অবশ্যই যেন ফুটে উঠে সেজন্য আমরা হোয়াইট কালার একটা বর্ডার দিচ্ছি, এবং বর্ডারটা হবে অবশ্যই ইনার বর্ডার, অর্থাৎ শুধুমাত্র ভিতরের দিকে বর্ডার হবে, চারদিকে বর্ডার হবে না। তো দেখতে পাচ্ছি শুধুমাত্র ইনার সাইড একটা বর্ডার হয়েছে। এবার আমরা যদি চাই এই যে পুরো ইনফরমেশনটা এটা চারপাশে একটু মোটা করে এক্সট্রা আরেকটা বর্ডার দিতে, সেটাও দিতে পারে। তবে সেক্ষেত্রে আমি বর্ডার পরিমাণটা একটু মোটা করে দিব, এখান থেকে কালারটাও আমি একটু চেঞ্জ করে দিব, এবং এখান থেকে দিয়ে দিব আউটসাইড বর্ডার। তাহলে আমার সিলেক্টেড অংশের শুধুমাত্র চারপাশে খুব সুন্দরভাবে দেখেন একটা বর্ডার চলে আসলো। সো এইভাবে করেই কিন্তু আমরা চাইলে
যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো ইনফরমেশনটাকে খুব সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারি। তাছাড়াও আমরা যদি চাই এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশটাতে আমরা খুব হালকা কালার ফিল কালার দিতে পারি। ঠিক আছে, সো আমরা এখান থেকে যদি চাই এতটুকু ফিল কালার দিতে, দেখেন আমি কিন্তু চাইলে এখানে ফিল কালার দিতে পারছি। এছাড়াও আমি যদি কালারটাকে যদি আরো কাস্টমাইজ করতে চাই, আমরা এখানে কাস্টম কালারে চলে যেতে পারি। সেখান থেকে কালারটাকে আমরা আরো হালকা ধরনের একটা কালার নিতে পারি। চাইলে নিজেদের ইচ্ছা মতো এখানে আমরা হেক্সা কোড দিতে পারি, এখান থেকে কালার চুজ করতে পারি, যেমন ইচ্ছা আমরা কালার দিতে পারি। ওকে দিয়ে দিলাম, সাথে সাথে দেখেন এই জায়গাটাতে আমার এই কালারটা হয়ে গেল। এই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের সম্পূর্ণ টপিকস। সো পরবর্তী ক্লাসে আমরা গুগল শিটের আরো বিস্তারিত অনেকগুলো জিনিসই জানবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।